আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছি। আমি মাহদি পড়াশোনা করতেছি চুয়েট সিভিলে। আজকে তোমাদের সাথে এসেছি চতুর্থ অধ্যায় তোমাদের ওয়ান শর্ট সিকিউ নিয়ে। এর আগে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে এটা থিওরি পার্ট, ইউটিউবে থিওরি পার্ট দেওয়া আছে, তোমরা দেখে আসতে পারো। এবং তোমরা যারা আমাদের সাথে কানেক্ট থাকতে চাও তারা এই টেলিগ্রামে নক দিও, আর আমাদের এফবি পেজ এডুকেশন হোম, সেখানে নক দিতে পারো। তো আমরা শুরু করি। দেখো, এ এবং এক্স এর মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করতে বলছে। এ কি? যদি পর্যায় সারণী দেখি, এ হলো হাইড্রোজেন। পর্যায় সারণী বেসিক্যালি আমার মুখস্থ থাকতে হবে। আর এক্স হলো আমার হিলিয়াম। এ এক্স এর মধ্যে ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। এখন আমাদের ফার্স্টে লিখতে হবে ইলেকট্রন আসক্তি কি। বেসিক্যালি গ্যাসীয় অবস্থায় কোন মৌলের এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ইলেকট্রন প্রবেশ করিয়ে এক মোল ঋণাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি নির্গত হয়, বেসিক্যালি এটাই কি আমার ইলেকট্রন আসক্তি। ফার্স্ট আমি বেসিক্যালি সংজ্ঞা লিখব। সংজ্ঞা, এখন আমরা তো জানি যে পর্যায় সারণীর বাম থেকে যদি আমি ডানে যাই, বাম থেকে ডানে গেলে আমার আকার হ্রাস পায়। আমার আকার যদি আমার বেসিক্যালি হ্রাস পায়, আকার হ্রাস পেলে ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। এখন হাইড্রোজেন হলো এখানে আছে, এটা হলো এ,
হিলিয়াম এইখানে আছে, এটা হলো এক্স। হাইড্রোজেন থেকে হিলিয়ামে যখন ডানে যাবে, আমার যেটা আকারটা হ্রাস পাবে এবং ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পাবে। তাই দেখা যায় হিলিয়ামে ইলেকট্রন আসক্তি বেশি, হাইড্রোজেনের কম। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আমরা পরের স্লাইডে যদি যাই, দেখো এই কোশ্চেনটা, এটার গ নাম্বার কোশ্চেন, যে ওয়াই এবং জেড, ওয়াই এন্ড জেড এটার মধ্যে আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। ফার্স্টে লিখবো আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা লিখবো আমরা। আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা লিখবো, এটা তোমরা লিখে নিবা। সংজ্ঞা লিখবো যে গ্যাসীয় অবস্থায় কোনো মৌলে এক মোল গ্যাসীয় পরমাণুতে এক মোল ইলেকট্রন প্রবেশ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তি প্রয়োজন হয় সেটাই আমার আয়নীকরণ শক্তি। এখন ওয়াই কি, বেরিলিয়াম, বোরন, কার্বন, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তো আমার ওয়াই কি, আমার বেসিক্যালি ওয়াই হলো বেসিক্যালি আমার অক্সিজেন এবং জেড হলো বেসিক্যালি আমার ফ্লোরিন। তো ওয়াই ও জেড এর মধ্যে আয়নীকরণ শক্তি এবং পারমাণবিক ব্যাসার্ধ পরস্পর বিপরীত ক্রমে পরিবর্তিত হয়। ওয়াই আছে আমার কিছুটা বামে এবং জেড আছে কিছুটা ডানে। এটি হলো আমার অক্সিজেন ওয়াই, আর জেড হলো আমার ফ্লোরিন। বাম থেকে যখন ডানে যাওয়া হয় তখন আমার আকার হ্রাস পায়, কারণ কি, কারণ বাম থেকে ডানে গেলে পারমাণবিক সংখ্যা বাড়ে, সংখ্যা বাড়ে। পারমাণবিক সংখ্যা বাড়ে মানে কি, প্রোটন সংখ্যা বাড়ে। বাড়ে মানে প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যা বাড়ে। প্রোটন সংখ্যা বাড়লে, প্রোটন বাড়লে ইলেকট্রন আমার বাড়বে। তো আমার ভিতরে যে প্রোটনটা থাকে এবং বাইরে যদি আরো বেশি ইলেকট্রন থাকে তখন কি হবে, এই প্রোটন ও ইলেকট্রন কাছাকাছি চলে আসবে, ফলে আমার পরমাণু যে কক্ষপথ এটা ক্রমান্বয়ে ছোট হয়ে আসবে, ফলে আমার আকারটা ছোট হবে, আকার ছোট হয়ে যাবে। তাই আমার বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পায়। এখন আকার হলো আয়নীকরণ যে শক্তি এর ব্যস্তানুপাতিক। অর্থাৎ আকার যদি বাড়ে আয়নীকরণ শক্তি কমবে, আকার যদি কমে আয়নীকরণ শক্তি বাড়বে। তাই এই যে আকার হ্রাস পায় তাই আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়, করণ শক্তি বৃদ্ধি পায়।
এজন্য দেখা যায় y থেকে z এর আকার ছোট, কিন্তু আয়নীকরণ শক্তি বেশি। ওকে, তারপর নেক্সট স্লাইডে যদি যাই, x এটা y এটা z। ম্যাগনেসিয়ামের আগেরটা কি? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, y হলো অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, z হলো ক্লোরিন। z হলো আমার ক্লোরিন। তো x y z মৌল তিনটি ইলেকট্রন আসক্তির ক্রম ব্যাখ্যা করো। ফার্স্ট লিখবো ইলেকট্রন আসক্তির সংজ্ঞাটা লিখবো আমরা। ইলেকট্রন আসক্তির ফার্স্টে সংজ্ঞাটা লিখবো, তারপর লিখবো বাম থেকে অবশ্যই পর্যায় সারণী লিখে নিব। পর্যায় সারণীর বাম থেকে যদি ডানে গেলে আকার হ্রাস পায়। কারণ প্রোটন সংখ্যা বাড়ে, প্রোটন সংখ্যা বাড়লে ইলেকট্রন সংখ্যা বাড়ে, এবং এদের মধ্যকার আকর্ষণ কক্ষপথগুলোকে কাছাকাছি নিয়ে আসে। কক্ষপথগুলোকে কাছাকাছি নিয়ে আসে, ফলে আকার হ্রাস পায়। আকার যদি হ্রাস পায়, আকার হ্রাস পেলে ইলেকট্রন আসক্তি বেড়ে যায়। x যেটা সোডিয়াম, y যেটা অ্যালুমিনিয়াম, z যেটা ক্লোরিন, যত আমরা বাম থেকে ডানে যাচ্ছি আকার কমতেছে, তো ইলেকট্রন আসক্তি বাড়তেছে। x হলো আমার সোডিয়াম, z হলো আমার ক্লোরিন। হ্যাঁ, উভয় খুবই সক্রিয় মৌল, কিন্তু এদের সক্রিয়তার কারণ ভিন্ন।
এখানে আমার সোডিয়াম যেটা সেটা হলো আমার ধাতু ধাতু আর ক্লোরিন হলো একটা অধাতু। এটাই হলো আমার মেজর ডিফারেন্স। আমি ব্যাখ্যা করতেছি। ধাতুর সক্রিয়তা নির্ভর করে ধাতুর সক্রিয়তা নির্ভর করে সরি ধাতব ধর্মের উপর ধাতব ধর্ম যদি বেশি হলে ওই ধাতুর সক্রিয়তা বেশি বেশি সোডিয়াম তৃতীয় পর্যায়ের সর্ববামে অবস্থিত। তাই এর যে ধাতব ধর্ম সবচেয়ে বেশি এবং এটা সবচেয়ে বেশি সক্রিয় সবচেয়ে বেশি সক্রিয় ক্লোরিন বেসিক্যালি একটা অধাতু। এখন আমার অধাতুর সক্রিয়তা নির্ভর করে অধাতব ধর্মের উপর। বাম থেকে ডানে গেলে অধাতব ধর্ম বাড়ে। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারি যদি আমার আকার হ্রাস পায় তাহলে অধাতব ধর্ম বাড়ে। আকার হ্রাস পায় তাহলে অধাতব ধর্ম বাড়ে। আকার হ্রাস পেলে অধাতব ধর্ম বাড়ে। যেহেতু ক্লোরিন সর্বডানে অবস্থিত এর অধাতব ধর্ম বেশি। এর সক্রিয়তা বেশি। এখানে একটা কোটেশন লিখতে চাই, ধাতব ধর্ম আকারের সমানুপাতিক। অর্থাৎ যদি
ধাতুর ধর্ম বাড়ে, ধাতুর ধর্ম তখনই বাড়বে যখন আকার বাড়বে। সরি, এখানে গ নাম্বারও একটা কোশ্চেন ছিল, সেটা হলো এ ও বি এর আয়নীকরণ শক্তির তুলনা। তো আমরা ফার্স্টে দেখি এ কি, 23 এবং 11A, এটা বেসিক্যালি আমার সোডিয়াম, এবং পরেরটা হলো 28 এবং 14B, এটা হলো বেসিক্যালি আমার সিলিকন। তো ফার্স্টে গ নাম্বারে যে অ্যান্সারটা সেটা হলো আয়নীকরণ শক্তির যে আমার সংজ্ঞাটা দিব, সংজ্ঞা দিব, এবং গ্রুপ এবং আয়নীকরণ শক্তি আমরা যখন তুলনা করব, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s1। সরি, এটা বি না, বেসিক্যালি সিলিকন। সিলিকনের আমার ইলেকট্রন বিন্যাস হলো 1s2 2s2 2p6 3s1 3s2। through 3p2। তো সোডিয়াম হলো আমার পর্যায় 3, পর্যায় 3, আর গ্রুপ হলো সোডিয়ামের এবং আমার যে গ্রুপ হলো বেসিক্যালি আমার 1। এস অরবিটালে একটা হলো ইলেকট্রন রয়েছে, তাহলে আমার গ্রুপ 1। এবং সিলিকনের ক্ষেত্রে পর্যায় 3, যেহেতু আমার লাস্টের শক্তি 3, গ্রুপ এস, এস এ আছে 2টা, পি এ আছে 2টা, এর সাথে যদি 10 যোগ করি তাহলে হবে 14। তো সোডিয়াম আমার এইখানে, সিলিকন আবার এইখানে। সোডিয়াম বামে আছে, সিলিকন ডানে আছে। তো আমার যদি বাম থেকে ডানে গেলে আকার হ্রাস হয় এবং ইলেকট্রন আসক্তি বেড়ে যাবে।
আকার হ্রাস পাবে এবং ইলেকট্রন আসক্তি বেড়ে যাবে। সেই অনুযায়ী সোডিয়ামের আকার বেশি সিলিকনের থেকে, আকার সিলিকনের ইলেকট্রন আসক্তি বেশি সোডিয়ামের থেকে। সরি, নট ইলেকট্রন আসক্তি, এখানে আয়নীকরণ শক্তির কথা বলা হয়েছে। আয়নীকরণ শক্তি চেয়েছে এখানে বেসিক্যালি, ইলেকট্রন আসক্তি। সো ইলেকট্রন আসক্তি। সরি, আমি একটু ভুল অ্যান্সার দিচ্ছিলাম। আমি একটু ভুল ফেলছিলাম, এটা গ নাম্বারের অ্যান্সারই। সুতরাং আমার যেহেতু সোডিয়াম বামে আছে এবং সিলিকন আমার ডানে, সুতরাং আমার আকারটা সিলিকনের কম হবে, সিলিকনের আকার কম হবে এবং সোডিয়ামের আকারটা আমার বেশি হবে। তো যদি আমি আয়নীকরণ শক্তি বলি, আয়নীকরণ শক্তি সিলিকনের বেশি হবে সোডিয়ামের থেকে। আমরা যদি ঘ নাম্বারের অ্যান্সারটা দেখি, বলছে গ্রুপে মৌলের অবস্থান সর্বদাই বহিস্থ ইলেকট্রন সংখ্যার সমান নয়। আমরা ফার্স্টে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস লিখব, যেটা আমি গ নাম্বারে লিখেছি, আর সিলিকনের ইলেকট্রন বিন্যাস লিখব। তো দেখো এইখানে তৃতীয় পর্যায়ে আছে, থার্ড পর্যায়ে আছে এটা, কারণ এর যে হলো সর্বশেষ শক্তি স্তর 3 এবং আমার গ্রুপ হলো 1, কারণ এস অরবিটালে ইলেকট্রন আছে একটা। এইটাও থার্ড পর্যায়ে, কিন্তু এই গ্রুপ হবে 14। কেন 14? কারণ দেখো এখানে লাস্ট অরবিটাল ইলেকট্রন আছে 2টা, তো এখানে পর্যায় 2 হওয়ার কথা না, না, কারণ এখানে পি অরবিটাল, সর্বশেষ ইলেকট্রন পি অরবিটাল প্রবেশ করে, তার আগে এস অরবিটাল আছে। তাহলে আমার নিয়ম হলো, ব্যতিক্রমী নিয়ম, এস ও পি অরবিটালের মোট ইলেকট্রন সংখ্যার সাথে যদি আমি 10 যোগ করি, তাহলেই আমরা সেটার গ্রুপ নাম্বারটা পাবো। ওকে, তাই আমরা বলতে পারি সর্বশেষ বহিস্থ শক্তি স্তরের ইলেকট্রন সংখ্যা সর্বদাই গ্রুপ সংখ্যার সমান হয় না, সর্বদাই গ্রুপ সংখ্যার সমান হয় না।
পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়। উদ্দীপকে জেড এবং কিউ এর আলোকে ব্যাখ্যা করো। নিয়ন, জেড হলো বেসিক্যালি আর্গন। ওকে, লিথিয়াম, হিলিয়াম, সোডিয়াম আর কিউ হলো আমার পটাশিয়াম। জেড হলো আমার আর্গন 18, আর কিউ হলো আমার পটাশিয়াম। কিউ হলো আমার পটাশিয়াম। পটাশিয়াম হলো আমার 19। আর্গনে ইলেকট্রন শিট 1s2 2s2 2p6 3s2 3p6 আরো আছে 18 2p6 3s2 6 4s1। আল্লাহ। তো দেখো যে পারমাণবিক ভর পর্যায় সারণীর মূল ভিত্তি নয়। এখন দেখো কিউ আছে, কিউ আছে আমার বেসিক্যালি 1 নাম্বার গ্রুপে, সরি কিউ আছে আমার 4 নাম্বার পর্যায়ে। কিউ আছে আমার বেসিক্যালি 4 নাম্বার পর্যায়ে। কিউ 4 নং পর্যায়ে আছে, 1 নং গ্রুপে আছে। আর এটা আছে 3 নং পর্যায়ে এবং 18 নং গ্রুপে। এটা আমরা দেখতেই পারি। এখন আমাদের কিউবের যেহেতু পারমাণবিক ভর, কিউবের পারমাণবিক ভর 19 এবং আর্গনের পারমাণবিক ভর 18। যদি আমার পারমাণবিক ভরই পর্যায় সারণীর বেসিক্যালি মূল ভিত্তি হতো, তাহলে তো আমাদের পটাশিয়ামকে আমার আর্গনের আগে রাখার কথা, কিন্তু পটাশিয়াম তো আমার আর্গনের ঠিক নিচে চলে এসেছে, মানে কিউ তো বেসিক্যালি জেড এর নিচে চলে এসেছে। এর থেকে কি প্রমাণিত হয় না পর্যায় সারণী মূল ভিত্তি পারমাণবিক পর্যায় না? এছাড়া আমরা মোসলের যে হলো নীতি, মোসলের যে আমার নীতিটা আছে আধুনিক পর্যায় সারণীর যে নীতি, সেটা অনুসারে তো আমরা দেখতেই পাই যে পর্যায় সারণীর মূল ভিত্তি পারমাণবিক সংখ্যা। ও সরি, আমি একটু ভুল করছি, সেটা হলো পটাশিয়ামের পারমাণবিক ভর 39 এবং আর্গনের পারমাণবিক ভর বেসিক্যালি আমার পটাশিয়ামের থেকে বেশি। ওকে, WXY মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম ব্যাখ্যা করো।
Y, X ও W মৌলগুলোর আয়নীকরণ শক্তির ক্রম আমার ব্যাখ্যা করতে বলছে। তো আমার লিথিয়ামের পরে কি? লিথিয়ামের পর সোডিয়াম, তারপর সোডিয়ামের পর কি পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার। এক্স কি আমার? সালফার। ক্লোরিন, আর্গন। ওয়াই কি আমার? আর্গন। এখন দেখো ওয়াই হলো আমার বেসিক্যালি সোডিয়াম, এক্স বেসিক্যালি আমার সালফার, তারপর ওয়াই কি? ওয়াই বেসিক্যালি আমার আর্গন। এখন আমি যদি বাম থেকে ডানে যাই, আমার সিম্পলেস্ট কথা আকার হ্রাস পাবে। আকার হ্রাস পেলে আমার আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে। তো আয়নীকরণ শক্তির সূত্র সেটা, তারপর এটা হবে এটা। আমার ক্রমটা বেসিক্যালি এরকম হবে। এবং ফার্স্টেই আমরা আয়নীকরণ শক্তির সংজ্ঞা দিব। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইখানে বাই বলতেছি। আবার নতুন পর্বে দেখা হবে। আমাদের এডুকেশন হোম হলো আমাদের এফবি পেজ। এটায় লাইক ফলো দিও। কোর্সে যদি এনরোল করতে চাও তাহলে পেজে নক দিও। পেজের বক্সে নক দিও। পেজের বক্সে নক দিবা। এটা আমার টেলিগ্রাম, চাইলে এখানেও নক দিতে পারো। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই ভালো থাকো।